আচ্ছা এখানে চলে আসি, তারপর 200 আমি এখান থেকে আর কিছু পড়বো না। কার্ডিয়াক সার্জারি, আচ্ছা মাইট্রাল স্টোনোসিসটা সম্বন্ধে একটু জানবেন আপনারা, ঠিক আছে? এখান থেকে আর কিছু লাগবে না। মাইট্রাল স্টোনোসিস সম্বন্ধে একটু জানা লাগবে। দাঁড়ান, আমি আপনাকে একদম ছোট্ট করে মাইট্রাল স্টোনোসিস বলে দিই, একটু ছোট্ট করে লিখে নেন, ঠিক আছে? একটু লিখে নেন। মাইট্রাল স্টোনোসিস দ্য মোস্ট কমন। পরীক্ষা দিতেছো কানিস? তুমি কি এবার জানুয়ারিতে পরীক্ষা দিতে পারবে না? আচ্ছা, মাইট্রাল স্টোনোসিস ইজ দ্য মোস্ট কমন। কই আসলে না দিতে এখনো? আমি তো ওয়েট করতেছি। আচ্ছা, না আসলে তো খবর আছে স্কোর। মাইট্রাল স্টোনোসিস ইজ দ্য মোস্ট কমন ভালভাল লেশন ইন প্রেগন্যান্সি, ঠিক আছে? ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ন্যারোয়িং অফ দ্য ওপেনিং অফ মাইট্রাল ভালভ। আচ্ছা, মাইট্রাল স্টোনোসিস থেকে মোস্ট কমন ভালভাল লেশন ইন প্রেগন্যান্সি, মোস্ট কমন ভালভাল লেশন ইন প্রেগন্যান্সি, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, এসবি আসতে পারে। হ্যাঁ, আমাকে ফান মোডে নিয়ে গেলে সমস্যা। এক্সামিনেশনে চলে আসে। আচ্ছা, মাইট্রাল স্টেনোসিস মানে কি? মানে আমার মাইট্রাল এরিয়াতে স্টেনোসিস হয়ে গেছে। তাহলে মাইট্রাল এরিয়া আমার নরমালি কতটুকু থাকার কথা? 2 থেকে 6 সেন্টিমিটার স্কয়ার। এটা যখন ছোট হয়ে যায় তখন এটাকে মাইট্রাল স্টেনোসিস বলতেছি। কত ছোট হয়ে যেতে পারে? 2 সেন্টিমিটার স্কয়ারের নিচে চলে গেলে সেটাকে বলে মাইট্রাল স্টেনোসিস, ঠিক আছে? ঠিক আছে, 2 সেন্টিমিটার স্কয়ারের নিচে যদি চলে যায়। আর সেটা যদি 1 লিলে আছে তেমন না। তুমি কোথায় ছিলা? তুমি না এত সিরিয়াস, কতবার অল্প একটুর জন্য তোমার ছুটে গেছে, তাহলে ক্লাস করো না কেন তুমি? হ্যাঁ, কেন ক্লাস করো না তেমন না? ভেরি ব্যাড। আয়েশা কোথায়? কোথায় আয়েশা কোথায়? ওকে ডিউটিতে চলে গেছে না ক্লাস করতেছে? দেখি। ও আচ্ছা, তোমাদের কাছে পূজা নাকি? তা সে তো আবার সব পূজা অনেক মানে ইয়ে করে মোস্ট প্রবাবলি ওইটা করতেছে, পূজা টুজা করতেছে মনে হয়, মোস্ট প্রবাবলি। ও আপনারা কি এই জন্যই আজকে ক্লাসে আসতেছেন না? যারা হিন্দু তারা আমরা কেউ ক্লাসে নাই নাকি? এই জন্য ক্লাসে মানুষ কম মেবি। আচ্ছা, তারপরে হলো কি অ্যাপেক্স বিট ট্যাপিং, তারপরে হলো কি প্যারাস্টারাল হিপ পজিটিভ, ফাস্ট হার্টস অ্যান্ড লাউড, ঠিক আছে? ওপেনিং স্ন্যাপ আর মারমার পাবো। মারমারটা কি? লো পিচ, লোকালাইজড, রাফ, রাম্বলিং, মিড সিস্টোলিক, মিড ডায়াস্টোলিক মারমার। একটু লেখেন মিড ডায়াস্টোলিক মারমার, মিড ডায়াস্টোলিক মারমার, বেস্ট হার্ট এট দ্য, একটু লিখে ফেলেন তাড়াতাড়ি। একটু লিখে ফেলেন মিড ডাস্ট কেমন পাবো আমি? অ্যাপেক্স বিটটা পাবো ট্যাপিং। এরকম কিন্তু আপনাদের সিনারি দিতে পারে মাইট্রাল স্টেনোসিসের। হ্যাঁ, যেহেতু মাইট্রাল স্টেনোসিসটা অনেক ইম্পর্টেন্ট, একটু আমরা জেনে রাখবো। একটু তাড়াতাড়ি লেখেন, আমাদের আবার ডায়াবেটিস পড়তে হবে আজকে, সময় নাই তো। আচ্ছা, অ্যাপেক্স বিট হলে ট্যাপিং, তারপরে প্যারাস্টোনাল হিপটা থাকবে পজিটিভ, ফার্স্ট হার্ট সাউন্ডটা থাকবে লাউড, ওপেনিং স্ন্যাপ থাকবে, মারমার থাকবে। মারমার কেমন থাকবে? লো পিচড। তানজিনা চৌধুরী, তুমি জুলাইতে পরীক্ষা দিবে, এজন্য ক্লাস করতেছো না? ক্লাসগুলো তো বই আগে রাখতে পারো। সামিরা নাসরিন, তোমার তো পরীক্ষা দেওয়ার কথা জানুয়ারিতে, গতবার অসুস্থতার জন্য পরীক্ষা দিতে পারো না, এবার তো পরীক্ষা দিতে হবে। ক্লাসে কেন নাই? এত লেটে কেন ক্লাসে জয়েন? মনিকা, পকর পকর করলে হবে না। আমার নিজের বাপু অসুস্থ ছিল, তারপর আমি পরীক্ষা দিয়েছি, যদিও পাশ করে নিয়ে এখনো বকবক করতেছি। যাই হোক, তারপরও পরীক্ষা তো দিতে পারছি, তাহলে তোমাকেও দিতে হবে। লো পিচড, লোকালাইজড, রাফ, রামলিং, মিড ডায়াস্টোলিক মারমার, বেস্ট হার্ট বাই দ্য বেল অফ দ্য স্টেথোস্কোপ, বেল অফ দ্য স্টেথোস্কোপ, ঠিক আছে? Best heard by the bell of the stethoscope in left lateral position with breath hold in expiration over apical area. এতটুকু লেখেন। মারমারটা কেমন হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট। লো পিচড, লোকালাইজড, লাভ, রাম্বলিং, মিড ডায়াস্টোলিক মারমার, best heard by the bell of the stethoscope in the left lateral position with breath hold in expiration over the apical area, ঠিক আছে? আচ্ছা, মাইট্রাল এরিয়াটা কত সেন্টিমিটারের নিচে গেলে আমি এটাকে মাইট্রাল স্টেনোসিস বলবো? যদি আমার 2 সেন্টিমিটার করে নিচে যায়। আর যদি সেটা 1.5 বা 1 সেন্টিমিটার করে নিচে চলে যায়, সেটা কিন্তু সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস, ঠিক আছে? সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস খারাপ। আচ্ছা, এই যে আমার মাইট্রাল স্টেনোসিসের চেস্ট টেক্সট ইম্পর্টেন্ট, এই জন্য আমি অ্যাবডোমিনাল শিল্ড দিয়ে চেস্ট টেক্সট
লেফট বর্ডার স্ট্রেইটেনিং, ডাবল রাইট বর্ডার এবং অবলিটারেশন অফ দ্য পালমোনারি কোনাস। আচ্ছা লিখছেন এতটুকু? লেফট বর্ডার স্ট্রেইটেনিং, ডাবল রাইট বর্ডার এবং অবলিটারেশন অফ দ্য পালমোনারি কোনাস, এতটুকু জানলেই হবে। আর মাইট্রাল স্টেনোসিসে কিন্তু দেখা যায় যে আমার অনেক সময় যদি অপারেশন করা লাগে, যে মাইট্রাল স্টেনোসিস এতই সিভিয়ার, সাইন সিমটম এতই সিভিয়ার, তখন তো আমাকে একদম 1 সেন্টিমিটার স্কয়ার কম, তখন তো আমাকে সার্জিক্যাল কারেকশন করা লাগবে। ধরেন সার্জারি করাই লাগবে, তাহলে কোন উইকসে আমি সার্জারি করতে পারবো? 14 থেকে 18 সপ্তাহে। এই কথাটা লিখে রাখেন, 14 থেকে 18 সপ্তাহ। এটাও পরীক্ষায় আসার মতো কোশ্চেন। তারপর এখান থেকে আপনি আর কি পড়বেন? এখান থেকে তেমন কিছু পড়ার নাই। মাইট্রাল স্টেনোসিসটা মেইনলি ইম্পর্টেন্ট। অ্যাওর্টিক স্টেনোসিসের ক্ষেত্রে একটা কথা ইম্পর্টেন্ট, একমাত্র হার্ট ডিজিজ যেখানে আমাদের ফ্লুইড রেস্ট্রিকশন লাগে না। আর প্রত্যেকটা হার্ট ডিজিজে আমার ফ্লুইড রেস্ট্রিকশন করা লাগবে, কম ফ্লুইড দিতে হবে, না হলে হার্ট ফেলিওর হতে পারে। একমাত্র অ্যাট্রিয়াল স্টেনোসিসে আমাকে বেশি বেশি ফ্লুইড দিতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর হলে কি আপনার 261 নম্বর পেজে কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে দেখেন অ্যাসাইনোটিক লেফট টু রাইট শান্টের শুধু নামগুলা। হ্যাঁ, তার মধ্যে এএসডি টা মোস্ট কমন, ঠিক আছে? এটা একটু দেখান। আর এগুলো শুধু নাম, এএসডি, প্যাটেন্ট ডাক্টার সার্টারিসিস, ভিএসডি, ম্যাকটেল ভালভুলাম। সায়ানোটিক হার্ট ডিজিজের মধ্যে রাইট টু লেফট, ঠিক আছে? এটার মধ্যে ফ্যালোর টেরাটোলিজিটা হলো মোস্ট কমন। ডাবল রাইট বর্ডার, আর একটা হলো অবলিটারেশন অফ দ্য পালমোনারি কোনাস। আচ্ছা, ফ্যালোর টেরাটোলজি এটা আবার মোস্ট কমন। তারপর এশনম্যানজার সিনড্রোম হলো সবচেয়ে খারাপ, যেটা তো হলো কি আমার মর্টালিটি রেট সবচেয়ে বেশি, এটা পরীক্ষা আসতে পারে। এসবিএ সবচেয়ে বেশি মর্টালিটি রেট এশনম্যানজার সিনড্রোমে, ঠিক আছে? কোয়ারেকশন অফ দ্য অ্যাট্রা, প্রাইমারি আর আদার কনজেনিটাল অ্যাবনর্মালিটির নামগুলো, এখান থেকে আর কিছু লাগবে না। এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা 261 নাম্বার পেজের একদম লাস্টে দেখেন, কার্ডিওমায়োপ্যাথি। পেরিপার্টেম কার্ডিওমায়োপ্যাথিকে 3টে স্টার দেন। শুরুতে আমি বলছি নামগুলো পড়বো, অ্যাসাইনোটিকের মধ্যে লেফট টু রাইট শান্টের মধ্যে কোন কোন নামগুলো আছে, তার মধ্যে মোস্ট কমন কোনটা, বাট সাইনোটিক যেগুলো রাইট টু লেফট শান্ট, ওগুলোর মধ্যে নামগুলোর মধ্যে মোস্ট কমন কোনটা, এইগুলো আমি একটু বলছি। হ্যাঁ, এর থেকে বেশি কিছু লাগবে না। আর এই যে আমার পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি যে একদম নিচে, এটা একটু পড়া লাগবে। হোয়াট ইজ পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি? পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথিতে দেখা যায় লাস্ট ট্রাইমেস্টারের দিকে, একদম থার্ড ট্রাইমেস্টারের দিকে, অথবা আপনার প্রেগন্যান্সির পরে, মানে পোস্টপার্টাম পিরিয়ডে, পিরিয়ডে প্রথম 5 মাসের মধ্যে যদি কারো হার্ট ফেলিওর হয় বা কার্ডিয়াক ফেলিওর হয়, সেটাকে আমরা বলি পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি, ঠিক আছে? দেখেন, cardiac failure within the last month of the pregnancy or within the 5 months of postpartum। তাহলে আমি এটাকে পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি কখন ডায়াগনোসিস করব? ধরেন হার্ট ফেলিওর হইলো লাস্ট ট্রাইমেস্টারে অথবা পোস্টপার্টাম 5 মান্থসে, তখন আমি তখন আমি তো সব রকমের তাকে ইনভেস্টিগেশন করাবো, ইসিজি সব ইনভেস্টিগেশন করে আমি কোনো কিছু পাইলাম না, কোনো হার্ট ডিজিজ পাইলাম না। যখন আমি কোনো হার্ট ডিজিজ পাবো না, তখন আমার ডায়াগনোসিস হবে এটা পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি, ঠিক আছে? তারপর তার কোনো অ্যাবসেন্স অফ প্রিভিয়াস হার্ট ডিজিজ, তারপর হলো কোনো এরকম একটা আপনাকে সিনারিও দিতে পারে যে পেশেন্টের আগে থেকে কোনো হার্ট ডিজিজ হিস্ট্রি নাই, কোনো কিছু নাই, আগে রিমেটিক ফিভার ছিল না, কিছুই ছিল না, পেশেন্টের কোনো সমস্যা ছিল না, আমি ইসিজি সব কিছু নর্মাল পাইছি, কিন্তু পেশেন্টের হার্ট ফেলিওর নিয়ে আসছে, তাহলে এটা কি হইতে পারে? দিস ইজ পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি। যখন আমি কোনো কজই খুঁজে পাইতেছি না, দ্যাট ইজ কল্ড পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি। এখানে আবার কি হয়, ইজেকশন ফ্র্যাকশনটা হলো লেস দেন 45%। 45% লেফট ভেন্ট্রিকুলার ইন ডায়াস্টোলিক ড্যাম। এটা আসলে পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথিটা নরমালি কেন হয়? ওই যে আমার যে কার্ডিয়াক আউটপুটটা যে অতিরিক্ত বেশি থাকে লাস্ট ট্রাইমেস্টারের দিকে এবং আফটার ডেলিভারি, ওইটার কারণে পেরিপার্টাম মানে ফিজিওলজিক্যাল যে কারণটার কারণেই যদি আমার হার্ট ফেলিওর হয়ে যায়, সেটাকে আমি পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি বলতেছি। তখন তো আমি আর কোনো ডিজিজ খুঁজে পাবো না, দ্যাট ইজ কল্ড পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি। তখন ইজেকশন ফ্র্যাকশনটা 45% এর নিচে থাকে, ঠিক আছে? এবং আমি যখন ইকো করব এবং লেফট ভেন্ট্রিকুলার ইন ডায়াস্টোলিক ডাইমেনশন দেব মোর দ্যান 2.7 সেন্টিমিটার পার মিটার স্কয়ার। নরমালি 20 থেকে 35 বছরের মহিলাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই তো এগুলো ইম্পর্টেন্ট। এখান থেকে আর ট্রিটমেন্ট এত বেশি যাবে না, জাস্ট এই সিনারিওটা আপনি বুঝে রাখলেন যে কখন পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি বলবো, আর কিছু লাগবে না। চলে আসেন জিডিএম, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারও আপনাদের কোশ্চেন আছে জিডিএম থেকে। আচ্ছা, হ্যাঁ, জিডিএম এর জন্য আমাকে প্রথমে জানতে হবে ডায়াবেটিস মেলাইটাস কি জিনিস। ডায়াবেটিস মেলাইটাস হলো একটা ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার ডিউ টু আইদার ইনসুলিন ডিফিসিয়েন্সি রিলেটিভ অর অ্যাবসলিউট অর ডিউ টু পেরিফেরাল ইনসুলিন রেজিস্ট্যান্স, ঠিক আছে? ডিক্রিজ সেনসিটিভিটি। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের তো অনেক কিছু লিখছে।
হয় বেবি? কি কি ছিল? ম্যাক্রোজোমিক মেইনলি বেবি হয় হলে গিয়ে আমার ওই যে লাইপোলাইসিস হইতেছে না, ওই যে ফ্যাটটা ডিপোজিট হয়ে যায় গিয়ে, বুঝছো? হুম, ইনসুলিন যখন বেশি থাকে তখন হলে লাইপোলাইসিস হয়, তখন হলে কি আমার ওই ফ্যাটটা ডিপোজিট হয়ে যায় আমার ঘাড়ে, ম্যাক্রোজোমিক বেবির ক্ষেত্রে, ঠিক আছে, এবং শোল্ডার এবং হেডের রেশিওটা বেড়ে যায়। হ্যাঁ, যে কারণে হলে গিয়ে আমার সাবকিউটেনিয়াস ফ্যাট ডিপোজিট হয়ে যায় ইনসুলিন অতিরিক্ত থাকার কারণে। বডিতে তো ইনসুলিন বেশি থাকে, যখন আমার ইনসুলিন রেজিস্ট্যান্স, তখন বডিতে ইনসুলিন বেশি থাকে না, এই ইনসুলিন বেশিটাই হলে গিয়ে আমার মেইন কারণ ম্যাক্রোজোমিক বেবির ক্ষেত্রে। হ্যাঁ, ইনসুলিন বেশিটাই মেইন কারণ, ঠিক আছে। না না, এখানে নাই। পরে পরে একটু পরে আসো। আগে প্রেগনেন্সিতে জিডিএম ছিল, আবার কি টেস্ট করবো? সেটা বলবো। জুলাই এক্সামে ছিল, তোমার অ্যান্সার পাইছো? ম্যাক্রোজোমিক বেবি মেইনলি ইনসুলিন বেশি থাকার কারণে হয়। আমার তো ইনসুলিন রেজিস্ট্যান্স, বডিতে তো ইনসুলিন রেজিস্ট্যান্ট, ইনসুলিন কাজ করতে পারতেছে না। আচ্ছা, পুরোটা পরে তারপর বলতেছি কোশ্চেন অ্যান্সার। আচ্ছা, বুঝেন তাহলে সব কোশ্চেন অ্যান্সার পারবেন। আচ্ছা, ডায়াবেটিস এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন পড়তে হবে, ঠিক আছে। ডায়াবেটিস ম্যালাইটাস কাকে বলে? হোয়াট ইজ ডায়াবেটিস? ডায়াবেটিস দুইটা কারণ হতে পারে, যে আমার বডিতে ইনসুলিন নাই, কম আছে, অথবা একদমই নাই। আরেকটা হতে পারে বডিতে ইনসুলিন ঠিকই আছে, কিন্তু ইনসুলিনটা রেজিস্ট্যান্স, ইনসুলিনটাকে কাজ করতে পারতেছে না, ঠিক আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে বডিতে। এই দুইটা কারণে আমার ডায়াবেটিস হতে পারে, ঠিক আছে না। এখন হলে গিয়ে প্রেগনেন্সিতে কেন ডায়াবেটিস হয়? যদি আপনাকে পরীক্ষায় কোশ্চেন করে প্রেগনেন্সিতে ওয়াই প্রেগনেন্সিতে ডায়াবেটিস, জিডিএম হওয়ার কারণ কি প্রেগনেন্সিতে, ঠিক আছে, এগুলোর অনেকগুলা, এটাকে বলে অনেকগুলা কারণ আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ কোনটা? এরকম একটা এসবিএ যদি আসে আপনার, যে জিডিএম কেন হইতেছে প্রেগনেন্সিতে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ কি, তখন আপনাকে জানতে হবে ডায়াবেটোজেনিক ইফেক্ট অফ প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে ডায়াবেটোজেনিক ইফেক্টটা কি, কেন প্রেগনেন্সি নরমালি একটা ডায়াবেটোজেনিক স্টেট, তাই না? কেন ডায়াবেটোজেনিক স্টেট? যখন তো আমার ফার্স্ট সেমিস্টারে তো প্লাসেন্টা নাই, সেকেন্ড সেমিস্টার থেকে প্লাসেন্টা আসতেছে, প্লাসেন্টা গ্রো হয়ে গেছে, প্লাসেন্টা হরমোন আসা শুরু হয়ে গেল। প্লাসেন্টাল যে হরমোনগুলো আমরা অলরেডি জানি, প্লাসেন্টাল যে হরমোনগুলোর মধ্যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট হরমোন যেটা আমার ডায়াবেটিস হওয়ার জন্য দায়ী, সেটা হলো কি এইচপিএল, ঠিক আছে, হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন। এই যে হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন বা এইচপিএল, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এই এইচপিএলটা কি করে? এই এইচপিএলটা হলো কি আমার সেকেন্ড ট্রাইমেস্টার প্লাসেন্টা থেকে অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টর আসে, ব্লাড গ্লুকোজ বেশি, তখন অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টর, এইচপিএল এর মধ্যে কি আছে? অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টর। এটা এটা কি করে? ইনসুলিন এগেইনস্টে, মানে এটা ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে, ইনসুলিনকে কাজ করতে দেয় না। এই যে এইচপিএল আসে, আরো কিন্তু আসে, যে সিআরপি আসে, ইন্টারলিউকিন 1 আসে, কর্টিসল আসে, এগুলো সবই কিন্তু অ্যান্টি ইনসুলিন অ্যাক্টিভিটি আছে, তাই না? আমরা পড়ে আসছিলাম আগে চ্যাপ্টারে, চ্যাপ্টারগুলোতে আছে, বিশেষ করে চ্যাপ্টার 6 এ আছে এটা, এন্ডোক্রাইনোলজি চ্যাপ্টারটাতে আপনার। এটা হলে কি সবগুলো অ্যান্টি ইনসুলিন, মানে হলে কি ইনসুলিনটাকে, আমার বডিতে তো ইনসুলিন, মায়ের ইনসুলিন ঠিকই আছে, কিন্তু ইনসুলিনটাকে কাজ করতে দিতেছে না পেরিফেরিতে গিয়ে। তাহলে কি হইতেছে? আমার আলটিমেটলি ইনসুলিন আছে, কিন্তু ইনসুলিন কাজ করতে পারতেছে না, রেজিস্ট্যান্স করে দিতেছে ইনসুলিনকে। ইনসুলিন রেজিস্ট্যান্স, যদি এসবি আসে তাহলে এইচপিএল অ্যান্সার হবে, ঠিক আছে, হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন অ্যান্সার হবে। যদি এসবি আসে, আপনার মেইন কারণ কি? এটা হলো মেইন কারণ। এছাড়া কি হইতেছে ডায়াবেটিক ইফেক্টটা? তাহলে কি কি ডায়াবেটিক ইফেক্টটা হলো গিয়ে এই যে প্লাসেন্টা আসছে, অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টর একটা গেল, একটা ডায়াবেটিক এফেক্ট। আরেকটা 2 নাম্বার কি, যে মায়ের হলো কি আমার বডিতে কিন্তু কি হইতেছে, মায়ের হলো কি বডিতে ব্লাড গ্লুকোজ বেশি, তাই না? এমনিতে তো বডিতে ব্লাড গ্লুকোজ বেশি, যেহেতু ইনসুলিন ইনসুলিন রেজিস্ট্যান্স, তাহলে ব্লাড গ্লুকোজ বেশি। ইনসুলিন ব্লাড গ্লুকোজকে কাজ করতে পারতেছে না, ব্লাড গ্লুকোজ কমাইতে পারতেছে না, কারণ রেজিস্ট্যান্স, তাহলে বডিতে ব্লাড গ্লুকোজ বেশি। কিন্তু মা কি করবে জানেন? তার এই ব্লাড গ্লুকোজ
উচিত ছিল না? তোর বডিতে ব্লাড গ্লুকোজ আছে, তুই এটাকে কেন ইউজ করিস না? সে এটাকে ইউজ করবে না, সে এটাকে তার বাচ্চার জন্য রেখে দিবে। কি দয়ালু মাদার ইন্ডিয়া, তাই না? আমাদের সব মারা একটু অতিরিক্ত বাবা বাচ্চার জন্য দয়ালু। সে কি করবে, মায়ের নিজের যে আমার ব্লাড গ্লুকোজটা বেশি সেটাকে সে ইউজ করবে না, সে কি করবে সেটা তার বাচ্চার জন্য স্টোর করে রেখে দিবে। সে তখন কি করবে, আরো এক্সট্রা ব্লাড গ্লুকোজ ফ্যাটকে ভেঙে লাইপোলাইসিস করবে। মা কি করবে, লাইপোলাইসিস করবে। একটু মনোযোগ দেন, জিনিসগুলো একটু কমপ্লিকেটেড। এটা কিন্তু নর্মালি প্রেগনেন্সিতে হইতেছে, নর্মাল কোনো ডায়াবেটিস না। নর্মাল প্রেগনেন্সিতে কি হচ্ছে, এই পেশেন্টের এখন আমার নর্মাল প্রেগনেন্ট মহিলার ডায়াবেটোজেনিক ইফেক্টটা কি কি হচ্ছে প্রেগনেন্সিতে? তার এক নম্বর হলো গিয়ে সেকেন্ড ট্রাইমেস্টারে যখন আমার প্লাসেন্টা তৈরি হতেছে সে অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টরগুলো তৈরি করতেছে। দুই নম্বর হলো গিয়ে মার বডিতে ঠিকই ব্লাড গ্লুকোজ বেশি আছে, কিন্তু তারপরও মা ওই ব্লাড গ্লুকোজ ইউজ করবে না, ইউজ না করে সেটাকে সে বাচ্চার জন্য স্টোর করে দিবে। সে কি করবে, তার ফ্যাটকে ভেঙে ব্লাড গ্লুকোজ তৈরি করবে এবং ওই ব্লাড গ্লুকোজকে নিজের খাবার হিসেবে ইউজ করবে। কারণ আমাদের ব্রেইনে ব্লাড গ্লুকোজ দরকার, মেটাবলিক ফুয়েল কে গ্লুকোজ। সে কি করবে, লিয়াকোলাইসিস করবে। আবার দেখেন বাচ্চা কি কাহিনী করে, বাচ্চা তো মায়ের থেকে সুন্দরভাবে গ্লুকোজ পাইতেছে। হ্যাঁ, বাচ্চা কিন্তু ঠিকই মায়ের থেকে গ্লুকোজ পাইতেছে, ঠিক আছে না? বাচ্চা কিন্তু ঠিকই মায়ের থেকে গ্লুকোজ পাইতেছে। তাহলে বাচ্চার কি দরকার ছিল, বাচ্চা কি করার দরকার ছিল, কিছু করার দরকার ছিল না। বাচ্চা হলে আরো মাতব্বর, সে হলে মায়ের থেকে ঠিকই গ্লুকোজ পাইতেছে, সেই গ্লুকোজকে সে রেখে দিবে। রেখে দিয়ে সে কি করবে, সে তো ওইটাকে খাবেই খাবে, এমন খাদক হয়ে যায় যদি তুমি ল্যাক্টোজেনিক হয়ে যায়। সে কি করবে, ওইটাকে তো খাবেই, ওইটাকে খাবে, কিছু রাখবে, আর নিজে কি করবে, নিজের মধ্যে সে গ্লুকোনিওজেনেসিস করবে। সে তার মধ্যে যে ফ্যাটি অ্যাসিড আছে, তার মধ্যে যে জিনিসপত্র আছে, অন্য যে নন কার্বোহাইড্রেট যে জিনিসগুলো আছে ওগুলো থেকে সে নিজে গ্লুকোজ তৈরি করবে। তাহলে দেখেন দুইজনে দুই জায়গা দিয়ে খালি ব্লাড গ্লুকোজ তৈরি করতেছে, ঠিক আছে? বাচ্চা কি করতেছে, গ্লুকোনিওজেনেসিস করতেছে, মা কি করতেছে, লাইপোলাইসিস করতেছে। তাইলে কি হইতেছে, এমনিতে তো ইনসুলিন রেজিস্ট্যান্স, তারপরে দুজন মিলা সেই যে ব্লাড গ্লুকোজ বেশি ওইটার ইউজ না কইরা দুইজন ওগুলো রাখা থইয়া নিজের আবার দুইজন আরো ব্লাড গ্লুকোজ তৈরি করতেছে। একজন করতেছে লাইপোলাইসিস, আরেকজন করতেছে গ্লুকোনিওজেনেসিস। নন কার্বোহাইড্রেট সোর্স থেকে বাচ্চা ব্লাড গ্লুকোজ তৈরি করতেছে। তাহলে আলটিমেটলি দেখেন ব্লাড গ্লুকোজই গ্লুকোজ, খালি ব্লাড গ্লুকোজই গ্লুকোজ, তাই না? তাহলে আলটিমেটলি তো জিডিএম হওয়া ভেরি নর্মাল প্রেগনেন্সিতে, এটাই হলো মেইন কাহিনী। কিন্তু তারপরে কিন্তু জিডিএম হচ্ছে না, সবাইকে থেকে জিডিএম হচ্ছে, এটা কিন্তু কোপ আপ হয়ে যায় প্রেগনেন্সিতে। আল্লাহ এটাকে কোপ আপ করে ফেলে, তাই না? কিন্তু কি হয়, যখন এটাকে কোপ আপ করতে পারে না তখনই আমার জিডিএম হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইটাই ওইটাই, যখন হইতেছে কি আমার কোপ আপ হচ্ছে না তখনই আমার পেশেন্টের ডায়াবেটিস হয়ে যাচ্ছে। এখন কি ক্লিয়ার হয়েছে যে ফার্স্টে আমাকে বুঝতে হবে আমার নরমাল ফিজিওলজিক্যাল চেঞ্জ কি প্রেগনেন্সিতে। আপনি যখন এই চ্যাপ্টারটা পড়বেন প্রত্যেকটা জিনিস, আপনি হার্ট ডিজিজ পড়বেন, আপনাকে আগে জানতে হবে প্রেগনেন্সিতে নরমাল আমার হার্টে কি ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, তারপর আপনার জানতে হবে আমার ডিজিজটা কি। আপনি যখন ডায়াবেটিস পড়তে আসতেছেন তখন আগে আমার জানতে হবে যে আমার প্রেগনেন্সিতে আসলে কার্বোহাইড্রেট মেটাবলিজমে কি হচ্ছে। এটা যখন আপনি জানবেন কেন জিডিএম হচ্ছে তখন সেটাও আপনি জানবেন। এখন দেখেন, এখন হলে কি আমার সেকেন্ড ট্রাইমেস্টারে আমার অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টর এইচপিএল যখন অনেক বেশি আসতেছে তখন ম্যাটারনাল হাইপারগ্লাইসেমিয়া হইতেছে। যদিও এনাফ পরিমাণে ইনসুলিন ওই হাইপারগ্লাইসেমিক কোপ আপ করার জন্য না থাকে তখনই কিন্তু আমার জিডিএম হয়ে যাবে। কাহিনী শেষ, তাই না? কাহিনী শেষ, জিডিএম হয়ে গেল। এখানে মধ্যে যে কথাটা আপনাকে বলছে, দেখেন আপনার বই যে কথা বলছে প্যাথোফিজিওলজির মধ্যে দুইটা জিনিস। একটা তো আমি বলছি যে আমার ইনসুলিন সেনসিটিভিটি কমে যাচ্ছে কোথায়, স্কেলেটাল মাসলে, ডিক্রিজ সেনসিটিভিটি অফ স্কেলেটাল মাসল এন্ড লিভার, দুইটা জিনিসের টু ইনসুলিন রেজিস্ট্যান্স। মানে হলো যে সেনসিটিভিটিও কমে যায়, মানে স্কেলেটাল মাসল এবং লিভারের ইনসুলিনের প্রতি সেনসিটিভিটি কমে যায়। আরেকটা দুই নম্বর কি বলতেছে, ইনএডুকেট সিক্রেশন অফ ইনসুলিন, বিটা সেল থেকে সিক্রেশনই হইতেছে ইনসুলিন কম। তিন নম্বর কি বলতেছে, লো মানে ক্রনিক একটা লো গ্রেড ইনফ্লামেশন হইতেছে, কার কারণে, সিআরপি এবং ইন্টারলিউকিন 6 এর কারণে। এটা কি, সিআরপি এবং ইন্টারলিউকিন 6 এর কারণে ক্রনিক একটা লো গ্রেড ইনফেকশন হইতেছে, যেটার কারণে আমার হলে কি জিজিএম হইতে পারে তাদের তাদের কথা মতো। কিন্তু আমরা কিন্তু এটা পড়বো, কিন্তু মেইন যখন আমাকে একটা কজ জিজ্ঞেস করবে, যখন আপনাকে মেইন কজ জিজ্ঞেস করবে তখন একটু সিআরপি ইন্টারলিউকিন 6 যাই থাকুক আপনি মেইন অ্যান্সার দিবেন হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন হলো মেইন কজ, মেইন কালপ্রিট, which is the main culprit for GDM. Human placental lactose is the main culprit for GDM. ঠিক আছে, ক্লিয়ার? এসবি আমরা এসবি ওরিয়েন্টেড পড়াশোনা করব, তাই না? বাকি আপনার যতগুলো অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টর আছে সবগুলোই তো আমার এমসিকিউ তে ট্রু হবে, কিন্তু যদি একটা সিঙ্গেল বেস্ট আনসার জানতে চাই সেটা কিন্তু এইচপিএল হবে, ঠিক আছে? ওকে, গেল। তারপরে আমরা কি জানবো? আচ্ছা, lipid metabolism diabetes, decrease in HDL cholesterol is observed especially in type 1 diabetes. আচ্ছা,
ইন ডায়াবেটিস, লিপিড মেটাবলিজম ইন ডায়াবেটিসে আমার কি কি অল্টারেশন হয়? হ্যাঁ, এসডিএল কোলেস্টেরলটা কমে যায়, ডিক্রিজ ইন এসডিএল। আমরা জানি ভালো কোলেস্টেরল কোনটা, এসডিএল, খারাপ কোলেস্টেরল কোনটা, এলডিএল। তো ওই খারাপ কোলেস্টেরলটা কমে যায় এসডিএল এ। তখন কি হয়, এটা হলো টাইপ 1 এ মেইনলি হয়ে থাকে। এসডিএলটা প্লাজমা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, সেটা যখন আমার কমে যায় তখন কনজেনিটাল ম্যালফরমেশন হতে পারে, কারণ হলো অক্সিডেটিভ স্ট্রেস হয়ে যায়। অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি? অ্যান্টিঅক্সিডেন্ট আমরা জানি যে ভিটামিন এ, সি, তারপর আরো অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে। অ্যান্টিঅক্সিডেন্ট কম না থাকা মানে হলো কি আমার এজিং প্রসেস স্টার্ট হয়ে যায়, মানে হলো অক্সিডেটিভ স্ট্রেস মানে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়। তো ওই জিনিসগুলো তৈরি হবে, ঠিক আছে, এসডিএল কম থাকলে। ঠিক আছে, ওইটা তখন ফ্যাটি অ্যাসিড তৈরি করবে এবং হলো ইনসুলিন ইনহিবিট লাইপোলাইসিস এন্ড ডিক্রিজ ফ্রি ফ্যাটি অ্যাসিড লেভেল। আচ্ছা, ইনসুলিন কি করবে? এখন আমি যদি ওই পেশেন্টকে, যখন আমার টাইপ 1 ডায়াবেটিস অথবা হলে আমার জিডিএম এর পেশেন্টকে আমি ইনসুলিন দিতেছি, তখন ইনসুলিনটা কি কাজ করতেছে? এই যে আমার লাইপোলাইসিস করতেছে মা অতিরিক্ত পরিমাণে, এই লাইপোলাইসিসটাকে কমাই দিবে এবং ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কমাই দিবে। লিপিড ভাঙলে কি তৈরি হয়? ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং ট্রাইগ্লিসারাইড তৈরি হয়, তাই না? এগুলোকে কমাই দিবে। আচ্ছা, এখানের মধ্যে আচ্ছা, গ্লাইকোসুরিয়া। গ্লাইকোসুরিয়াটা একটু জানতে হবে। একটু ইজি করে বলে দাঁড়ান। আরে বাইরে যাও। গ্লাইকোসুরিয়া মানে কি? গ্লাইকোসুরিয়া মানে ইউরিনে হলে কি গ্লুকোজ, তাই না? এখন ইউরিনে গ্লুকোজ কেন হইতেছে? ইউরিনে গ্লুকোজ কি নরমাল প্রেগনেন্সিতে? আপনারা অলরেডি পড়ে আসছেন, তাই না? প্রেগনেন্সিতে কিন্তু ইউরিনে গ্লুকোজ থাকতে পারে, তাই না? থাকতে পারে না? থাকতে পারে। কেন থাকতে পারে? নরমালি কিন্তু নরমাল আমার আপনার ক্ষেত্রে কি গ্লাইকোসিরিয়া হবে? আমরা যখন প্রেগনেন্ট না তখন কি গ্লাইকোসিরিয়া হবে? না, তখন কিন্তু কোনো গ্লাইকোসিরিয়া হবে না। ইউরিনে সিঙ্গেল পরিমাণ গ্লুকোজ কিন্তু থাকতে পারবে না। কারণ কেন থাকতে পারবে না? আমরা অলরেডি জানি যে আমার প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কিন্তু 100% ইনসুলিন আমার অ্যাবজর্ব হয়ে যেতেছে। তাহলে আমার যদি 100% ইনসুলিন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে অ্যাবজর্ব হয়ে যায়, তাহলে কি ইউরিনে কোনো গ্লুকোজ আসার কথা? সরি, ইনসুলিন বলতেছি, গ্লুকোজ 100% আমার কিন্তু প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাওয়ার কথা। যদি 100% পিসিটিতে অ্যাবজর্ব হয়ে যায় তাহলে তো আমার ইউরিনে কোনো গ্লুকোজ আসার কথা ছিল না। কিন্তু আমার 100% অ্যাবজর্ব যদি না হতে পারে তখন তো গ্লুকোজ আসবে। তার মানে একটা নর্মাল পার্সনের ক্ষেত্রে গ্লাইকোসুরিয়া একটুখানি হলেই সেটা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা, কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে সেটা না। কারণ প্রেগনেন্সির ক্ষেত্রে কি হয়? প্রেগনেন্সির ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে জিএফআর বেশি। আপনাদের অ্যান্সার দেওয়ার কথা ছিল, অতিরিক্ত পরিমাণে জিএফআর বেশি এবং হলে কি আমার রিঅ্যাবজর্পশন যেগুলো অতিরিক্ত 100% হওয়ার কথা ছিল ওগুলো কিন্তু হয় না, কমে যায় রিঅ্যাবজর্পশনের পরিমাণ। পিসিটিতে আমরা পড়ছি যে গ্লোমেরুলার রিঅ্যাবজর্পশন এবং ফিল্ট্রেশন সবই কমে যায়, আর হলে কি জিএফআর এর পরিমাণ বেড়ে যায়। এখন এই যে আমার জিএফআর এর পরিমাণ বেড়ে যেতেছে, তখন আমার কি হবে? অতিরিক্ত পরিমাণে ছাকতে থাকবে, তাই না? তখন দেখা যাবে যে গ্লুকোজ হলে কি আমার দেখা যায় গ্লুকোজের একটা থ্রেশহোল্ড ছিল 180, মনে হয় না 180 পর্যন্ত গ্লুকোজের একটা থ্রেশহোল্ড ছিল, 180 না, মোস্ট প্রবাবলি 180 ছিল। এই যে থ্রেশহোল্ড, এত 180 পরিমাণ গ্লুকোজ হইলে ওইটা হলো গ্লুকোজের থ্রেশহোল্ড, ওই পর্যন্ত গ্লুকোজ হইলে কি আমার গ্লোমেরুলার তাকে পুরো রিঅ্যাবজর্পশন করে ফেলবে। কিন্তু যখন এর বেশি হয়ে যাবে তখন রিঅ্যাবজর্পশন করতে পারবে না। এটা হলো থ্রেশহোল্ড, মানে এটা হলো সীমারেখা। থ্রেশহোল্ড মানে কি? এতটুকু পর্যন্ত সহ্য করতে পারবে। কিন্তু প্রেগনেন্সিতে দেখা যায় যে অতিরিক্ত পরিমাণ জিএফআর বেশির কারণে আমার এই থ্রেশহোল্ডটা কমে 140 তে চলে যায়। মানে 140 পরিমাণ গ্লুকোজ হলেই যেটা আর আমার রিঅ্যাবজর্পশন হয় না এবং হলে ওই গ্লুকোজটা হলে ইউরিনে চলে আসে। দিস ইজ কল্ড গ্লাইকোসুরিয়া। সো প্রেগনেন্সিতে কিন্তু আমি একটুখানি গ্লাইকোসুরিয়া পেতেই পারি, দ্যাট ইজ নর্মাল। তাহলে আমি কেন গ্লাইকোসুরিয়া নিয়ে এত নাচানাচি করতেছি? হ্যাঁ, ঠিক আছে, গ্লাইকোসিডও নরমাল প্রেগনেন্সিতে থাকতে পারে, কিন্তু সেটা কিন্তু কন্টিনিউয়াসলি থাকবে না। আমি যদি একদিন গ্লাইকোসিডিয়া পাইলাম, তারপর পরের দিন যদি আমি তাকে আবার ইউরিন করাই তারপর আবার গ্লাইকোসিডিয়া পাই, দ্যাট ইজ কিন্তু আমার চিন্তার ব্যাপার, তাই না? আমার চিন্তার ব্যাপার যে আমার পেশেন্টকে কিন্তু করতে হবে। 4% ক্ষেত্রে রেনাল থ্রেশহোল্ড ফর গ্লুকোজ লো হয়ে যায়, যে কারণে আমি প্রেগনেন্সিতে নরমালি পেতে পারি। ঠিক আছে, এটাই হলো কথা এখানের মধ্যে। যদি 20 সপ্তাহের আগে পাই, 20 সপ্তাহ পরে যদি আমি গ্লাইকোসুরিয়া পাই, 2 বা তার বেশি,
তখন আমাকে চিন্তা করতে হবে যে আমি তখন তাকে ওজিডিটি করে দেখবো যে এই পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, হ্যাঁ জিডিএম আছে কিনা, এতটুকু জানলেই হবে, আর কিছু লাগবে না। এতটুকু বুঝছেন? ক্লিয়ার কিনা গ্লাইকোসুরিয়াটা? যদি আমি 20 সপ্তাহের আগে একবার পাই গ্লাইকোসুরিয়া আর 20 সপ্তাহের পরে যদি 2 বা 3 বার পাই, তখন আমাকে অবশ্যই হলে গিয়ে আমাকে কি করাতে হবে, আমাকে ওজিডিটি করাতে হবে, ঠিক আছে? এতটুকু জানলাম। আচ্ছা, ইন্ডিকেশন অফ জিডিটি, গ্লুকোজ টলারেন্স টেস্টের ইন্ডিকেশন কি? হ্যাঁ, আচ্ছা, কেন কেন 20 সপ্তাহের আগে একবার গ্লাইকোসুরিয়া পাইলে আমার তাকে করানো লাগবে, আর কেন 20 সপ্তাহের পরে আমার 2 বার বা 3 বার করা লাগবে? এটা আপনার মনে কোশ্চেন আসতেছে না? এই যে কেন কোশ্চেন আপনাদের মনে আসে না, এটাই সবচেয়ে বড় সমস্যা। কারণ কি? কারণ আমার জিএফআরটা বাড়তেছেই তো 20 সপ্তাহের পরে গিয়ে, তো 20 সপ্তাহের আগে আমার ওই পরিমাণে জিএফআর বাড়তেছে না, তাহলে আমার মানে 16 সপ্তাহের পর থেকে মোস্ট প্রবাবলি, তাই না, জিএফআর বাড়া শুরু হয়। তাহলে 20 সপ্তাহের আগে আমি কেন গ্লাইকোসিরিয়া পাবো? কোশ্চেন আসে না। 20 সপ্তাহের আগে আমার গ্লাইকোসিরিয়া পর, যদি আমি 20 সপ্তাহ আগে গ্লাইকোসিরিয়া পাই, তাহলে তো এটা ডায়াবেটিস ইন প্রেগনেন্সি মানে ডিপ হইতে পারে, মানে প্রেগনেন্ট পেশেন্ট আগে থেকেই ডায়াবেটিস, তো আমার তখন তাদের সাথে একটা ওজিডিটি করাতে হবে যে প্রেগনেন্সি ডায়াবেটিস ধরা পড়ে কিনা। যদি 20 সপ্তাহের আগে ডায়াবেটিস ধরা পড়ে, সেটা কি জিটিএম? সেটা তো জিটিএম না। কারণ কি? আমার জিটিএম এর মেইন প্যাথোলজি আপনাকে কি বলছি? হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোসিস, মানে প্লাসেন্টাল যে হরমোন গুলা, তারাই হলো কি আমার মেইন প্যাথোফিজিওলজি কাজ করতেছে জিটিএম এর হিসেবে, যেখানে প্লাসেন্টাই আমার ফর্ম হইতেছে না। 20 সপ্তাহ আগে তো প্লাসেন্টাই নাই, প্লাসেন্টাই ফর্ম হইতেছে না, তাহলে কি আমার জিডিএম হবে? জিডিএম হবে না। তাহলে এটা কি? ডায়াবেটিস ইন প্রেগনেন্সি, যেটাকে আমি ডিপ বলতেছি, টিআইপি, ডায়াবেটিস ইন প্রেগনেন্সি। তাহলে 20 সপ্তাহের আগে একবার গ্লাইকোসিরিয়া পাইলে আমাকে ওজিডিটি করতে হবে, আর 20 সপ্তাহ পরে 2 থেকে 3 বার গ্লাইকোসিরিয়া পেলে আমি ওজিডিটি করবো। এছাড়া যে কোনো হাই রিস্ক প্রেগনেন্সিতে করতে হবে, নর্মাল স্ক্রিনিং টেস্ট করতে হবে, যারা ক্যাটেক্সিক পেশেন্ট, আগে যদি কারো হিস্ট্রি থাকে প্রেগনেন্সি, মানে এই যে ইন্ডিকেশন গুলো আছে আপনারা এগুলো পড়বেন, এগুলোর মধ্যে আমি অ্যাজ এ হোল বলে দিচ্ছি। আগে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে পজিটিভ, তার আগে প্রেগনেন্সিতে যদি জিডিএম থেকে থাকে, সবকিছু ক্ষেত্রে কিন্তু আমার ওজিডিটি করতে হবে, ঠিক আছে? স্ক্রিনিং করতে হবে। তো এই স্ক্রিনিং কখন কখন করবো? 30 বছরের বেশি, অবেস, আনএক্সপ্লেইন পেরিনেটাল লস, আগের বাচ্চাগুলো কোনো কারণ ছাড়া মারা গেছে, অনেকগুলি স্টিল বার্থের হিস্ট্রি আছে, পলিহাইড্রামিয়াস হিস্ট্রি আছে, রিকারেন্ট ভ্যাজানাল ক্যান্ডিডিয়াসের হিস্ট্রি আছে। এখন তার প্রেগনেন্সিতে সে আপনাকে এসে একটা এরকমও কমপ্লেন করতে পারে যে আমার হলে কি শুধুই চুলকানো, আমার পেশাবের রাস্তায় শুধু চুলকানো, কত রকমের ওষুধ খাইছি, কত রকমের ভিতরে আমি ট্যাবলেট দিছি, কিন্তু কোনোভাবেই ভালো হইতেছে না, কোনোভাবেই কোনো ওষুধ খাই ভালো হইতেছে না। দিস ইজ ইম্পর্টেন্ট ফাইন্ডিংস, আপনার মাথায় তখন চট করে আসতে হবে, কিন্তু এত ভ্যাজানাল ক্যান্ডিডিয়াসিস, অবশ্যই ডায়াবেটিস চেক করতে হবে, ঠিক আছে? কারণ কি? ওখানে গ্লুকোজ জমে যায়, ভ্যাজানাল, ওখানে মধ্যে বেশি ভ্যাজানাল যে এরিয়াতে, ওই জায়গায় অতিরিক্ত পরিমাণে গ্লুকোজ জমে যায়, এবং গ্লুকোজকে আমার ক্যান্ডিডেটা খাবার হিসেবে ইউজ করে, এবং ওখানের মধ্যে অতিরিক্ত পরিমাণ ক্যান্ডিডা জমে যায়, যে কারণে ক্যান্ডিডিয়াসিস হয়, ঠিক আছে? ইটস ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। হ্যাঁ, ওভার ওয়েট 4 কেজি। আগের আপনাকে এটা বলবে যে আমার বাচ্চাটা, আগের বাচ্চাটা, জানেন গো মাই, আমার আগের বাচ্চাটা যত বড় হয়েছে, হ্যাঁ বিশাল বড় একটা বাচ্চা আমার হয়েছিল, খুবই খুশি সংবাদ, তাই না? আপনার জন্য খুশি সংবাদ না? তার জন্য এতদিন খুশি সংবাদ ছিল, একটু পরে তার জন্য দুঃখের সংবাদ হয়ে যাবে। যাই হোক, এরকম হিস্ট্রি যখন আপনাকে দিবে, দ্যাট ইজ দ্য, আপনার চিন্তা করতে হবে জিডিএম হওয়ার চান্স আছে এই পেশেন্টের, তারা হলে হাই রিস্ক কেস। এখন হলে আমি স্ক্রিনিং কাদের ক্ষেত্রে করব, আপনাকে জানতে হবে। এখানে লো রিস্ক এভারেজ এগুলো সবই পড়বেন, কিন্তু আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, আমরা সবাই হাই রিস্ক, কারণ আমরা কি বলে এটাকে, ককেশিয়ান, আমরা হলাম ককেশিয়ান। সো আমরা হলাম ককেশিয়ান, আমরা রাইস ইটার, আমরা ভাত খাই, যেটা একটা আমার অনেক একটা কি বলে কার্বোহাইড্রেট অতিরিক্ত পরিমাণে খাই, আমরা ককেশিয়ান। সো আমরা হলাম কি একদম হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ে। সো আমাদেরকে কিন্তু একদম as soon as possible আমাদের ওজিডিটি করা লাগবে, ঠিক আছে? আমরা পুরোপুরি হাই রিস্কের মধ্যে, অতিরিক্ত রাইস ইটার, সো আমরা ফার্স্ট ট্রাইমেস্টারই আমরা কিন্তু তাকে আমরা ওজিডিটি করি একদম বুকিং ভিজিটে। কারণ পেশেন্টের নরমালি আমাদের অ্যান্টিনেটাল চেকআপটা এখন 4টা 16 সপ্তাহ থেকে শুরু হইতেছে, তো 16 সপ্তাহেতে যেটা আমার 16 সপ্তাহে যেটা শুরু হইতেছে, সেটাতেই যদি আপনার পেশেন্ট আসে আপনার কাছে ফার্স্ট অ্যান্টিনেটাল চেকআপে, তখনই আপনি পেশেন্টকে ওজিডিটি করতে দিবেন, ঠিক আছে? বাংলাদেশের পেশেন্টে আমরা সবাই হাই রিস্ক পেশেন্ট, ঠিক আছে? এবং ইন্ডিয়ান সবাই কিন্তু হাই রিস্ক, সবাই ককেশিয়ান। তো প্রথমে আমার কি হলো কি, আমি হলাম কি পেশেন্টকে কিন্তু আমি ওজিডিটি করতে দেব নরমাল, আপনি বই বাদ দেন, আমি নরমাল কথা বলছি, বই আমি আসতেছি। কারণ আমি ফার্স্টে পেশেন্টকে ওজিডিটি করতে দিলাম। তারপর পেশেন্টকে আমি কখন করতে দিব? এক বুকিং ভিজিট ফার্স্টে, 1 নাম্বার একদম আপনার ওজিএসবি ফলো করবেন, এগুলো আপনারা ওজিএসবি ফলো করবেন, প্যাচ কম লাগবে, ঠিক আছে? প্যাচটা একটু কম লাগবে ওজিএসবি ফলো করলে। ফার্স্টে আমি কখন করব? বুকিং ভিজিটে করব। তারপর আমি কখন করব? অল প্রেগনেন্ট ওমেন বুকিং ভিজিট
আদৌ জিডিএম নাকি ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি। এখন এটাও আপনাদের কোশ্চেন আসতে পারে, আপু দরকার কি আলাদা করার? যেটাই হোক আমি তো আমার দরকার কি আলাদা করা, ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি হলেও আমি ইনসুলিন দিব, জিডিএম হলেও আমি ইনসুলিন দিব। অবশ্যই অনেক দরকার আছে। আপনার জিডিএম যদি হয় তার কিন্তু এত কমপ্লিকেশন নাই যতটা কমপ্লিকেশন ডায়াবেটিস ইন প্রেগন্যান্সির আছে। কোনো মায়ের যদি আগে থেকে ডায়াবেটিস থাকে তার ক্ষেত্রে যে পরিমাণ কমপ্লিকেশন, জিডিএম এর এত কমপ্লিকেশন নাই। জিডিএম কিন্তু একটা সুস্থ সবল বাচ্চা জন্ম দিতে পারবে উইদাউট এনি কমপ্লিকেশন। বাট যে ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি, যার আগে থেকে ডায়াবেটিস ছিল এবং এটা যদি কোনো কারণে আনকন্ট্রোল থেকে থাকে, দ্যাট ইজ এ ভেরি ব্যাড অ্যাডভার্স ইফেক্ট ইন প্রেগন্যান্সি। সো অবশ্যই আমাকে দুইটা পার্থক্য অবশ্যই করে ফেলতে হবে। এই জন্য আমাকে ফার্স্ট ট্রাইমেস্টারেই কিন্তু আমাকে ওজিডিটি করে ফেলতে হবে। তারপরে আমি কখন করব? 24 থেকে 28 সপ্তাহে। এবং হাই রিস্ক গ্রুপের ক্ষেত্রে যারা হাই রিস্ক ফর জিডিএম ধরেন আগের প্রেগন্যান্সিতে আছে, হ্যাঁ, তখন আমি তাদেরকে আবার কখন করব? মনে করেন আপনার আগের 12 তার হলো গিয়ে আপনার জিডিএম ছিল, আপনাকে এসে বললো যে আমার আগের প্রেগন্যান্সিতে জিডিএম ছিল, তাহলে আমি কখন করলাম? ফার্স্ট বুকিং ভিজিট 24 থেকে 28 সপ্তাহে। আর যদি আরো হাই রিস্ক হয়, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমি আরেকবার করব, সেটা কখন? 34 থেকে 36 সপ্তাহের মধ্যে একবার, ঠিক আছে? তাহলে খুব হাই রিস্ক যদি হয়, মনে করেন যে তার জিডিএম হিস্ট্রি আছে, তার ফ্যামিলি হিস্ট্রি আছে, তারপর হলে গিয়ে তার মানে খুবই হাই রিস্ক, অনেক মোটা একটা মহিলা, আগের বাচ্চার স্টিল বার্থ, আগের বাচ্চার ম্যাক্রোজোমিক বেবি, এই ধরনের মহিলাদের ক্ষেত্রে 3বার করব। আর অল প্রেগনেন্ট হবেন, যত প্রেগনেন্ট মহিলা শুকনা মোটা সিকনা যত কিছুই থাকুক, সবাইকে আমি 2বার করব। ক্লিয়ার? জিনিসটা ক্লিয়ার কিনা? একদম ক্লিয়ার। অন স্ক্রিন নিয়ে প্রত্যেকবার কোশ্চেন আসে। একটা হলো বুকিং ভিজিট, একটা হলো 24 থেকে 28 সপ্তাহ। খুবই হাই রিস্ক যদি থাকে তাদের ক্ষেত্রে 24 থেকে 28 সপ্তাহ বুকিং ভিজিট, 24 থেকে 28 সপ্তাহ, তারপর 34 থেকে 36 সপ্তাহ, 3 টাইমস করব, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে। এখন আমি ওজিডিটি কিভাবে করব? ওজিডিটি কিভাবে করব? ওজিডিটি হলো গিয়ে ডায়াগনোসিস অফ জিডিএম এর জন্য আমার ওজিডিটি করতে হবে। কিভাবে করব? আমাদের আমি কি কি পাবো একদম আপনি ওজিএসবিটা বলবেন। আমরা নরমালি কার্ডটা ফলো করি, হু ডাব্লিউএইচও টা ফলো করি। অনেক রকমের কিন্তু ওজিডিটির ভ্যালু আছে, ঠিক আছে? আপনার ডিপসি যেটা হলো গিয়ে ইন্ডিয়ান, এছাড়া আপনার আছে হলো গিয়ে আপনার অনেক কিছু, হ্যাঁ। তারপর আছে হলো আপনার কি বলে এসিওজি, হ্যাঁ, যেটা আরসিওজি, তারপর হ্যাপো, এডিএ, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন। এর এক এক রকম ভ্যালুকে বলে ডায়াবেটিস, এক এক রকম ভ্যালুকে বলে জিটিএম। তাদের অনেক অনেক রকম ইয়া। সো সবকিছু তো আমাদের মেনটেন করা সম্ভব না। আমরা যেটা বাংলাদেশে যেটা মেনটেন করে সেটা হলো কি ডাব্লিউএইচও। ডাব্লিউএইচও কি বলে? জিডিএম এর জন্য ফাস্টিং গ্লুকোজ কতটুকু হবে, খালি পেটে কতটুকু থাকবে? 5.1 থেকে 6.9। 5.1 থেকে 6.9। আপনার এই যে এটা কত মিলিমোল পার লিটার, যখন এটা মিলিগ্রাম পার ডেসিলিটারে চলে যাবে, মিলিগ্রাম পার ডেসিলিটার আপনি 18 দিয়ে গুণ দিয়ে দিবেন, ঠিক আছে? 18 দিয়ে গুণ করে মিলিগ্রাম পার ডেসিলিটারে চলে যায়। যে কোনোটা পরীক্ষা আসতে পারে। এটা হলো মিলিমোল পার লিটার, এটা কত মিলিগ্রাম পার ডেসিলিটার, 18 দিয়ে গুণ করতে হবে। ফাস্টিং কত? রেঞ্জে। আমরা কিন্তু সবসময় রেঞ্জে, আমাদের দেশে আমরা রেঞ্জে ফালাই, ঠিক আছে? 5.1 থেকে 6.9। তারপর 1 ঘন্টা পরে কতটুকু? 10 এর বেশি, 10 এর বেশি অথবা সমান। 2 ঘন্টা পরে কতটুকু? 8.5 থেকে 11। এখন দেখেন, নরমালি আমরা কিন্তু একটা নরমাল পেশেন্টের ক্ষেত্রে ওজিটিতে আমরা দুইটা দেখি, খালি পেটে একটা, খাওয়ার 2 ঘন্টা পরে একটা। কিন্তু একটা ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে কিন্তু 3টা ভ্যালু দেখতে হবে আমাকে। খালি পেটে একটা দেখতে হবে, 1 ঘন্টা পরে একটা দেখতে হবে, 2 ঘন্টা পরেও দেখতে হবে। কারণ কি? কারণ আমি কোনোভাবেই আমার ডায়াগনোসিস মিস করতে পারবো না। কারণ একটা জিডিএম যদি আমি মিস করে ফেলি, যে পেশেন্টের জিডিএম অথবা ডায়াবেটিস আমি মিস করে ফেলি, ভেরি অ্যাডভার্স ইফেক্ট তার প্রেগন্যান্সি আউটকামের উপর, বিশেষ করে তার ফিটাল আউটকাম খুবই খারাপ হতে পারে। তো অবশ্যই আমাকে কোনোভাবে ডায়াগনোসিস যাতে মিস না হয়, সো আমি 3টা ভ্যালু দেখতেছি, 0 আওয়ার, 1 আওয়ার, 2 আওয়ার। ভেরি ইম্পর্টেন্ট, আমি 3টা ভ্যালু দেখবো ওজিটিতে। সবসময় মনে রাখবেন, আপনি কিন্তু কখনোই ওজিটিটি যখন আপনি নিজেও প্র্যাকটিস করবেন, কখনোই প্রেগন্যান্সিতে আপনি লিখে দিবেন যে 1 আওয়ার আমার লাগবে, লিখে দিবেন। 3টা ভ্যালু দেওয়ার জন্য, খালি পেটে 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে 3টা ভ্যালু দেওয়ার জন্য বলবেন। 3টা ভ্যালু দেখলে কিন্তু আপনি কনফার্মেটরি ডায়াগনোসিস করতে পারবেন, নাহলে কিন্তু অনেক